সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে মব তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে, একজন মানুষকে ভিন্নভাবে প্রচার করে তাকে হেয় করা হচ্ছে। এর ফলে গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের পরও ফ্যাসিবাদের একটি অংশ এখনও বাংলাদেশে রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, পুরনো ফর্মুলায় নতুন বাংলাদেশ চলবে না। এদিকে ঈশ্বরদীর ঘটনা নিয়ে পক্ষে বিপক্ষে একে অপরকে দোষারোপের রাজনীতি চলছে। সমসাময়িক বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতিতে নতুন পুরানো ফর্মুলা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, সুপ্রিম কোর্ট, এবং ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন, এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখার নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সামাজিক মাধ্যম ব্যবহার করে মব তৈরির অভিযোগ বিএনপির, দলগুলোকে বিরত থাকার আহ্বান। রাজনীতিতে ভিন্নমত দমনের মানসিকতা দূর করার পরামর্শ জামায়াতের। নির্বাচন এগিয়ে এলেও গণভোট নিয়ে নাগরিকদের বড় অংশ এখনো অন্ধকারে। সচেতনতা তৈরির উদ্যোগ সরকারের। অনলাইন অফলাইনে দুই মাধ্যমে চলবে প্রচার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়, জানালেন মির্জা ফখরুল। রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া, চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধান উপদেষ্টার। এবার ভোলা বরিশাল সেতুর দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ। 72 ঘন্টার আলটিমেটাম বাস্তবায়নের আশ্বাস না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। এবং সিন্ডিকেটের কবলে শাকসবজির বাজার, হাত বদলে কেজিতে বাড়ে 20 টাকা। শীত ঘনিয়ে এলেও স্বস্তি নেই দামে, সরবরাহ বাড়লে কমার আশা ব্যবসায়ীদের। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি রাজনীতিতে নতুন পুরানো ফর্মুলা। আলোচনায় যাব তার আগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টাও তার চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তো সেই বিষয়টা নিয়েই একটু আপনার কাছে ছোট করে দুজনের কাছে জানতে চাই যে তার সুস্থতা বাংলাদেশের জন্য কতটা জরুরি এই মুহূর্তে। আপনি শুরু করেন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নেক হায়াত দারাজ করুক, বেগম খালেদাকে সুস্থতা দান করুক, এবং এই সময় ওনার সুস্থতাটা বড় জরুরি। সামনে একটা ইলেকশন, এই সময় যদি আল্লাহ না করুক ওনার হায়াত শেষ হয়ে যায়, রাজনৈতিক অঙ্গনে একটা অপূরণীয় ক্ষতি সম্ভাবনা রয়েছে। এবং আমার দৃষ্টিতে যে এটা এমন একটা গ্যাপ সৃষ্টি হবে যে গ্যাপটা কখনোই পূরণ হবে না। দুইটা কারণে। এক, উনি সর্বজন স্বীকৃত, সবার ঊর্ধ্বে। আপনি দেখবেন এই 36শে জুলাইয়ের পরে বেগম খালেদা জিয়া দেশনেত্রীকে নিয়ে কোনো দল একটা বিরূপ মন্তব্য কেউ করেন, এবং সবসময় সবাই মিলে, ইনক্লুডিং জামাত ইসলাম, অন্য যত দল আছে, সবাই তাকে মুরব্বী হিসাবেই মেনে নিয়েছে। এবং এই যে সংস্কৃতিটা, এবং দেখবেন এই সংস্কৃতি অনেক দিন অ্যাবসেন্স ছিল। যেমন আপনি দেখেন, গতকালকে তাহের ভাইকে দেখতে মহাসচিব গেলেন, বেগম জিয়াকে দেখতে আমিরে জামাত গেলেন, এসে দোয়া করলেন স্পেশাল। প্রতিটা জেলায় জেলায় তার জন্যে জামাতে ইসলাম তার জন্যে দোয়া করতেছে। সো এই যে সংস্কৃতিটা, এই সংস্কৃতিটা কেন? কারণ ওনার খালি আপোষহীন না, ওনার যে ত্যাগ এ দেশের জন্য, এটা সবাই আমরা সম্মান করি। সেজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওনাকে কষ্ট না দেখ, ওনাকে নেক হায়াত দেখ এবং সুস্থতা দান করুক। এই জাহেদ ভাই, একজন মানুষ তিনি হেঁটেই আদালতে গেলেন বা হেঁটেই কারাগারে গেলেন, এরপরে তার যখন তিনি বের হলেন নির্বাহী আদেশে 2020 সালের 25শে মার্চ সম্ভবত ওই তারিখে, এবং এরপরে তার যে শারীরিক অবস্থার আর উন্নতি, কখনো ভালো হচ্ছে, কখনো আবার স্থিতিশীল থাকছে। এই যেটি শাহরিয়ার ভাই বললেন যে তার যদি কিছু একটা হয়ে যায় তাহলে যে শূন্যতা, সেই শূন্যতা তো কখনো পূরণ হবে না। এখন
তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কি করার আছে? আর ওই যে কথাটা আমি বললাম যে তার এই অবস্থার, তিনি যদি জেলে না যেতেন, হয়তো যে মামলায় তাকে জেলে নেওয়া হয়েছে, তাহলে তো তার অবস্থা এরকম হতো না। একদমই তাই। এবং আমি একটু যোগ করি, তার আত্মত্যাগ, উনি ওনার জীবন, মানে আমি ডাক্তারি পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি কথাটা, ইনফ্যাক্ট দিনের শেষে মানুষের আয়ু হায়াত এগুলো সবাইকে আল্লাহ যেতে নির্ধারিত, হয়। কিন্তু ডাক্তারি পয়েন্ট অফ ভিউতে বলি, উনি মূলত এখন সবচেয়ে বড় বিপদে আছেন দুটো কারণে। একটা হচ্ছে ওনার হার্টের সমস্যা তো আছেই, ওনার লিভার সিরোসিস আছে। দেখুন, লিভার সিরোসিসের ডেফিনিটিভ ট্রিটমেন্ট হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট। এখন ওনার যে বয়স আর কন্ডিশন যে জায়গায় চলে গেছে, উনি কিছুদিন আগে লন্ডন গিয়েছিলেন, ওখানে জানিয়ে দেওয়া হয়েছে ওনারা লিভার ট্রান্সপ্লান্ট করা যাবে না। সম্ভব। আচ্ছা, একটু খেয়াল করি, আমরা 18 সালের আগে আমরা জানি বেগম খালেদা জিয়ার সাথে কিন্তু একটা নেগোসিয়েশনের চেষ্টা হয়েছিল যে একটা সেটেলমেন্ট হোক, বিএনপিকে মোটামুটি কিছু সিট দেয়া হবে, তারপর এতে তিনি মুক্তি পাবেন, তিনি দেশের বাইরে যেতে পারবেন, এক সন্তানকে তিনি হারিয়েছেন, আরেক সন্তান এবং তার পরিবারের সাথে তিনি তার জীবনের শেষ সময়টা সুন্দরভাবে কাটাতে পারবেন। উনি ওই ডিলটা নেন নাই। উনি যদি 18 সালে যেতেন, আমি মেডিকেল পয়েন্ট অফ ভিউতে বলছি, দেয়ার ওয়াজ এ প্রবাবিলিটি যে তার একটা লিভার ট্রান্সপ্লান্ট হতে পারতো। লিভার ট্রান্সপ্লান্ট হলে কিন্তু ওনার শরীরের এই যে প্রচণ্ড খারাপের দিকে ক্রমাগত চলে যাওয়া, সেটা কিন্তু হতো না। তার মানে উনি বাংলাদেশের জন্য, বা ইভেন 24 সালের নির্বাচনের আগেও বিএনপির সাথে আন্ডারস্ট্যান্ডিং এর চেষ্টা হয়েছে, তো উনি কোনোটা অ্যাকসেপ্ট করেন নাই। এই যে ওনার গণতন্ত্রের জন্য ওনার এক ধরনের আত্মত্যাগ, এটা বিরাট বড় ব্যাপার, এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। এক, দুই হচ্ছে শাহরিয়ার ভাই যে অভিভাবকের কথা বা মুরব্বীর কথা বললেন, 5 অগস্ট পরবর্তী সময় যে সরকারটা তাকে এই রকম টর্চার করেছে, জেলে নিয়েছে, তাকে বাড়ি থেকে উচ্ছেদ করেছে, তার সন্তানের মৃত্যু হয়েছে, আরেক সন্তানের কাছ থেকে দেখা হয়নি তার বহু বছর, বছরের পর বছর, এমনকি অভিযোগ আছে তাকে হসপিটালে এমন কিছু ঔষধ দেওয়া হয়েছে যেগুলো লিভারের টক্সিসিটি তৈরি করেছে, তার লিভার সিরোসিসকে এটাকে ফাস্টার করেছে। অথচ কি অসাধারণ অসাধারণ তুমি মানুষকে আহ্বান জানিয়েছেন যাতে মানুষ শান্ত থাকে, কোনো প্রতিহিংসা পরায়ণ না হয়। সেগুলো প্রত্যেকটা অসাধারণ ব্যাপার। এই কারণেই ওনার আসলে থাকা দরকার। মানে নির্বাচনের সময় আমরা ধারণা করি, আপনি ওই যে একটা ক্ল্যাশের কথা বলছেন, আমরা কিন্তু একটা টার্মিনালের মধ্যে যেতে পারি। সেই পরিস্থিতিতে বেগম জিয়া কিন্তু বিএনপি চেয়ারপারসনের জায়গা থেকে উঠে উঠে চলে গেছেন। এই জায়গাতে আর একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার স্কোপ ছিল বা আছে। আমাদের ঐক্যের একটা প্রতীক, প্রত্যেকটা দল তাকে মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে মেনে নিয়েছে। সো নির্বাচনের সময়টা তার থাকা আমার কাছে মনে হয় খুবই জরুরি। আমাদের প্রত্যেকে তার তার ধর্মের জায়গা থেকে এই মানুষটার জন্য প্রার্থনা করা উচিত, যেন তিনি আমাদের মাঝে আরও বেশ কিছুদিন যতটা সম্ভব থাকেন। জি, শাহরিয়ার ভাই, ওই যে ঈশ্বরদী যে ঘটনাটা গতকালকে ঘটলো, এটা নিয়ে তো বিএনপি, জামায়াত পক্ষে বিপক্ষে একে অপর উপর দায় চাপিয়েছে, এবং এটিকে কেন্দ্র করে অনেকেই যেটি বলার চেষ্টা করছেন যে আগামীর পরিস্থিতিটা আরও ঘোলাটে হবে এবং নির্বাচনের মাঠ আসলে নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে পারবে কিনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আরও বেশি ঘটতে থাকবে বা হতে থাকবে। এই যে ঈশ্বরদীর এই ঘটনাটা আসলে তৃণমূলের রাজনীতিতে কি বার্তা দেয়? দেখেন, আপনার এই কথাটার আগে ভাই যেটা বললো, অনেকটা আবেগ আপ্লুত হলাম, কিছু কথা না বললেই না। বেগম খালেদা জিয়াকে আপনি দুর্নীতির মামলায় সাজা দিলেন, এবং সাজা দিলেন আলিয়া মাদ্রাসার মাঠে স্পেশাল কি করে একটা কোর্ট তৈরি করে। তা আমার লার্নেড সিনিয়র এই যে মোহাম্মদ আলী, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, আমি বহু কিছু তার কাছ থেকে শিখেছি, এবং তার মতো লোক এই পৃথিবীতে খুবই কম হবে। উনি আমাকে প্রায় সময় বলতেন যে ব্যারিস্টার পড়াশোনা হচ্ছে না, তুমি পড়ো পড়ো। এই যে আমি বিভিন্ন কনস্টিটিউশনের কথা বলি, এই যে বলি যে শেখ মুজিবুর রহমান শপথ নেয়নি, এগুলো কিন্তু ওনার সাথে আলোচনা করার ফলে আমি জানতে পেরেছি। এই লোকটা, উনি যখন বলেন, যেমন আমি আপনাকে বলি, একটা মামলা আমি ওনাকে নিয়ে যাব হাইকোর্টে, যখন উনি শুনলেন ওই বেঞ্চে ওই জজ সাহেব আছেন, কোন জজ সাহেব? যে জজ সাহেব দেশনেত্রীকে জেল দিয়েছিলেন, উনি কিন্তু ওইখানে যেতে আমাকে বললো, শাহরিয়ার, আমার কেন যেন আত্মায় লাগতেছে, আমি এই লোকটার সামনে যেতে চাই না। এবং উনি এই ব্রিফের যে টাকা সেটা আমাকে ফেরত দিয়ে দিলেন, যে না, আমি ওখানে যাব না। সো কতখানি একটা আইন, আমাদের আইনজীবী প্রেশারটা কি, যে মামলা হার জিত তো সবই থাকে, কিন্তু কতখানি অন্যায় হলে একটা মানুষের এরকম হতে পারে। দ্বিতীয় কথা, যখন ইনায়েতুর রহিম সাহেব তার এই রায়টাকে 1 বছর থেকে 5 বছর বৃদ্ধি করে দিলেন, 5 বছর থেকে 10 বছর করে দিলেন, তখন স্যার আবার একটা কথা বললেন
ইনস্টিটিউশন যদি না বাঁচে তাহলে কোনোদিন দেশ বাঁচবে না। এবং তিনি উদাহরণ হিসাবে দিলেন যে দেখো 91 সালে শাহাবুদ্দিন সাহেব ইলেকশন করতে পেরেছিলেন এই কারণে এরশাদ সাহেব ক্ষমতায় আছে, সে একটা মিলিটারি ব্যুরোক্রেট, তাই হাইকোর্টের ডিভিশনগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে। হাইকোর্ট কিন্তু সেটাকে, সুপ্রিম কোর্ট কি করলেন, সেই সংবিধান সংশোধনীটাকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করলেন অষ্টম সংশোধনীর মাধ্যমে। এবং এরশাদ সাহেব কিন্তু সেটা মেনে নিলেন। 88 সালে কিন্তু এরশাদ সাহেবের ফুল মেজরিটি ছিল, সে কিন্তু এটাকে পাল্টাতে পারতেন। এবং শামসুল ইসলাম সাহেবরা, আমাদের রেফাত সাহেবের বাবা ইশতিয়াক সাহেবরা, তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের জায়গা থেকে এই হাইকোর্ট সুপ্রিম কোর্টে অঙ্গনটাকে কিন্তু গত 17 বছরে লয়ারের মধ্যে কখনো একজন লয়ার জেলে যাবে আর একজন লয়ার বসে থাকবে এই জিনিসটা জীবনেও ছিল না। সেই জিনিসটা কিন্তু সৃষ্টি হয়ে গেল। এই যে দুঃখের কথাগুলো এই যে মোহাম্মদ আলী স্যার বলতেন, সেই কারণে উনি আর একটা কথা বলছেন, তার আত্মীয় স্বজন কিন্তু তার ভাই ইস্কেন্দার সাহেব, তার বোন, এনারা অ্যাপ্লিকেশন করছেন। ম্যাডামকে দিয়ে কোনো দিন একটা অ্যাপ্লিকেশন আপনি সই নিতে পারেননি। যে মানে যে নিজের জীবনের চেয়ে দেশকে যদি ভালো না বাসেন তাহলে এটা করা সম্ভব? যেদিন কোকোর মৃত্যু হলো, ডেড বডি আসলো, তখনও দেখেন সেটা নিয়েও অনেক কিছু কাহিনী হয়েছে। তারপরও নিজের সন্তানের চেয়ে মানুষ তো আর কিছুকে ভালোবাসে না। কিন্তু আমার কাছে মনে হয়েছে সে সন্তান নিজের জীবনের চেয়েও এ দেশকে এমনভাবে ধারণ করতেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, সেই জন্য আল্লাহ তাকে 91 সালে ওইভাবে পুরস্কৃত করছেন। আর একটা জিনিস আমি বলতে পারি নির্দ্বিধায়, তার যদি আল্লাহ একদিন মারা যাবেন তবে প্রপার ইনকোয়ারি করে, ভাই যেটা বললেন এটা কিন্তু সবাই দাবি করছে, তাকে এই জেলে যে কয়দিন ছিল তাকে এমন এমন ওষুধ দেওয়া হয়েছে যেটা তার মৃত্যুকে ত্বরান্বিত করেছে। এটার আমি ব্যক্তিগতভাবে এই দাবি করি যেটা ইনকোয়ারি করা উচিত, এবং এটাও একটা জুডিশিয়াল কিলিং হয়ে যাবে। এই যে অন্যায়ভাবে মানুষকে, যে দেশকে এইভাবে লালন করত, এই যে জজ একজনের হয়তো চলে গেছেন আর একজনের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে প্রসিডিং ড্র করা উচিত যে এনারা কিভাবে এই কাজগুলো করলেন এবং জেলখানায় যারা এর সাথে সম্পর্কিত তাদের। এবং সবশেষে যে শেখ হাসিনা খালি ফ্যাসিস্ট না, তিনি যে রাজনৈতিক, তার বাবার মতো, তার বাবা বাকশাল করে নিজেই আওয়ামী লীগকে মেরে ফেলে দিয়েছেন, অন্য দলের কথা তো বাদ দিই। ঠিক সেরকম শেখ হাসিনা যে নির্মূলের রাজনীতি শুরু করে দিলেন, যে কোনো অপোজিশন থাকবে না, ধরেন বিএনপি জামাতেরা বাদ, ভালো, সে জাতীয় পার্টিকেও দাঁড় করায় নিত, সে এরশাদ সাহেবকেও সবসময় ব্ল্যাকমেল করে গেছে। তার মানে একটা রাজনৈতিক এদের মানে স্বেচ্ছাচারিতা, আমি একা মানে আমিত্ব, এই আমিত্বই হচ্ছে দায়ী আজকে আমাদের দেশনেত্রীর অসুস্থতার জন্য। সেই জন্য শেখ হাসিনার বিচার আরও একবার হওয়া উচিত, যে এই যদি আজকে এই দেশনেত্রীর কোনো কিছু হয়। এবার আপনার কোশ্চিনে আসি। দেখেন দুইটা জায়গা খুব ভলাটাইল বাংলাদেশের, একটা হচ্ছে কিশোরগঞ্জ আর একটা হচ্ছে ঈশ্বরদী। এটাই প্রথম থেকে বলে আসছি। এবং এখানে আপনি দুইটা ক্যান্ডিডেটকে দেখবেন, আমি একদম নাম ধরে বলে দিচ্ছি। অসীম ভাই একটা স্টেটমেন্ট দেখাতে পারবেন না যেটা নিয়ে রাজনৈতিক সংঘাতমূলক কোনো কথা হয়েছে। অ্যানি ভাই ছাত্রদলের নেতা, তো অ্যানি ভাই এমন কোনো কথা বলছে যেটা নিয়ে রাজনৈতিক সংঘাতের মতো সৃষ্টি হয়েছে। রিপন ভাই এমন কোনো কথা বলছে, এরকম আমি 100 লিস্ট দিতে পারি, কিন্তু দুইটা লোক সবসময় রাজনৈতিক সংঘাতের জন্য উস্কায় দিচ্ছে এই মাঠকে। একটা হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান, আর আরেকজন হচ্ছে এই ঈশ্বরদীর হাবিবুর রহমান। দুইজনাই আপনি দেখেন সোর্সটা কোথায় থেকে, রসুনের জায়গাটা কোথায় থেকে। এবং এই দুইজন বিএনপিকে অন করে না, এটা বিএনপির মধ্যে থেকে এই দেশকে ইনস্টেবিলাইজ করার জন্য। এবং তাকে একজনকে তো সাসপেন্ড করা হয়েছিল। আমার কাছে, আমি ব্যক্তি একজন এদেশের মানুষ হিসাবে দাবি করি এই দুইজনকে এই বিএনপি থেকে আসলে দূরে সরে রাখা উচিত। সামনে যে আমাদের আমিরে জামাত যেটা বলছে, নতুন যে ব্যবস্থা করা, পুরাতন ব্যবস্থা থেকে এই দুইজন কার পরামর্শে এই দেশে ইনস্টেবিলিটি চাচ্ছে, এই দুইটা ব্যক্তি তাদের স্টেটমেন্ট প্রতিদিন দেখেন। আজকে এই ফজলুল সাহেব বলছে যদি আমাকে ভোট না দেওয়া হয়, জামাতকে ভোট দেওয়া হয়, তাহলে আমার ডেড বডি পাবে। এটা কি ধরনের কথা? এই আপনি ঈশ্বর দিতে যে কাজটা হলো, এটাকে দিয়ে আপনি সারা দেশে মানদণ্ড করতে পারেন না। কারণ এনারা দুইজন একটা পার্টিকুলার এজেন্ডা নিয়ে যাতে ইলেকশনটাকে বিতর্কিত করা যায়। এবং তারা সব সময় দেখেন, তারা জিয়াউর রহমান বা খালেদা জিয়া
এই দুইটাকে অন করে না। যদি অন করতো আজকে এই খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থায় তিনি এইসব কথা বলতে পারতেন না, মানুষকে বলতেন যে দেশনেত্রীর জন্য দোয়া করেন, চলো একটা মিলাদ মাহফিল করি। সেই কাজে না যে তারা যাতে এদেশে ইলেকশন না হয়, ইন্ডিয়া যে ভাষায় কথা বলে, এই দুইটা লোক একই ভাষায় কথা বলে। শাহরিয়ার ভাই আপনার কাছে আবার আসবো। জাহেদ ভাই, যেটি শাহরিয়ার ভাই শুরুর দিকে বললেন যে বেগম খালেদা জিয়ার কারা জীবনের বিষয়টি তদন্ত করে দেখা আসলে উচিত কিনা, এটি একটি দিক। আর দুটি বিশেষ জেলার কথা বলেছেন, কিশোরগঞ্জ আর ঈশ্বরদী, দুটা কনস্টিটিউয়েন্সি, দুটা কনস্টিটিউয়েন্সি। একটি হচ্ছে বিএনপির মনোনীত দুজনই প্রার্থী ফজলুর রহমান, আর আরেকটার জন্য হচ্ছে হাবিবুর রহমান। তারা আসলে তার দলকে ওন করেন না, তারা আওয়ামী লীগের হয়েই খেলছেন বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। মন্তব্য জানতে। আচ্ছা, দুটো ব্যাপার। বেগম খালেদা জিয়া সম্পর্কে আসলে একটা তদন্ত হওয়া দরকার, খুব জরুরি। মানে যা হয়ে গেছে, কিন্তু এই প্রত্যেকটা জিনিসের আবার তদন্ত করে আমাদের জিনিসগুলো ক্লিয়ার করে রাখা, এটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যেন এইভাবে ভেগভাবে কথা না বলি, কিন্তু এইটার সম্ভাবনা যথেষ্ট আছে এবং আমি এক ফোঁটাও অবাক হব না শেখ হাসিনা এমন কিছু করে থাকলে। বরং এটাই করার কথা, না করলেই অবাক হব। মানে ইনি কোনো মানুষের পর্যায়ে ছিলেন না, উনি ওনার ক্ষমতাকে এক্সটেন্ড করার জন্য। বেগম খালেদা জিয়া তো একটু পেছনে যাই, আমাদের ১/১১ কথা মনে আছে না? শেখ হাসিনা কিন্তু পালিয়েছিলেন চিকিৎসার নামে, বেগম জিয়া যান নাই, তারপরে উনি এটা দেখে সাহস করে ফেরত এসেছিলেন লন্ডন থেকে। আমাদের এগুলো কিন্তু মনে আছে। সো কোনো দিকে কোনোদিন তার সঙ্গে ওনার সাথে পেরে ওঠেন নাই। সুতরাং তার ব্যক্তিগত প্রতিহিংসা এবং জিঘাংসা, একদিন একটা শোতে আমার মনে আছে, ওটার প্রোগ্রামে উনি কথা বলছিলেন ওই ক্যান্টনমেন্টে ঢোকা নিয়ে, হাতে তুড়ি বাজিয়ে বলছেন বের করে দিয়েছে ক্যান্টনমেন্ট থেকে। মানে ওনার যে ব্যক্তিগত এক ধরনের জিঘাংসা, আক্রোশ আছে, এটা একদম স্পষ্ট। বেগম জিয়াকে উনি মেরে ফেলতে চাইতেই পারেন এবং এটা উনি করছেন, এটা তদন্ত হওয়া দরকার। আর যে দুটোর ব্যাপারে ভাই বললেন, আমি একটা কথা একটু বলতে চাই। রাজনীতিতে বিভিন্ন রকম মানুষ থাকবেন, বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ঢঙে কথা বলবেন। আমাদের দেখতে হবে আসলে যে কোনো মানুষ আইনের চৌহদ্দি পার হচ্ছেন কিনা, আইন ভাঙছেন কিনা। যেমন ধরুন জামাতেরও কি অনেকে বলছেন না, শাহজাহান চৌধুরীর মতো পোড় খাওয়া সিনিয়র নেতা, দুবার এমপি, এবং এর মধ্যে 91 সাল আছে। আমি 91কে গুরুত্ব দিই, কারণ জামাত সেবার একা নির্বাচন করেছিল, উনি সেই নির্বাচনে জিতেছেন। তুলনামূলকভাবে উনি অনেক তরুণ ছিলেন তখন 91 সালে। তো সেই মানুষটার আজকে মন্তব্য হচ্ছে না, হচ্ছে। তো জাস্ট আমরা দেখব, যেমন পুলিশ নিয়ে যেটা বলেছেন, এটার মধ্যে লিগ্যাল ইস্যু হয়তো থাকতে পারে, কারণ এখানে আপনি পুলিশকে কন্ট্রোল, এর বাইরেও বক্তব্য আছে, আমরা সমালোচনা করব, কিন্তু আমি তো মনে করি এগুলো পলিটিক্যাল সংস্কৃতির পার্ট না। একই সাথে জামাতের আরও কেউ আছেন, আরেকজন প্রার্থীকে দেখা গেছে তিনি জনগণকে বলছেন যে তোমরা ভোট দাও, মানে নামাজ রোজা এগুলো চাইতে নেতা নির্বাচন আরও বেশি ফরজ। সঠিক ভুল ভিন্ন আলোচনা, কিন্তু এগুলো নিয়ে সমালোচনা হতে পারে। তো এই জন্য বলছি, এই দুজনের ক্ষেত্রে যেটা দেখতে হবে, হ্যাঁ, এই দুজন জামাত ইসলামের বিরুদ্ধে, বিশেষ করে জনাব ফজলুর রহমান, তিনি জামাত ইসলামের বিরুদ্ধে খুবই কঠোর মন্তব্য করেন, কোনো সন্দেহ নাই। জামাত না, উনি বিশেষ মন্তব্য করে এই যে ইয়াটা ভাইকে মনে করে দিই, এই ট্রাইব্যুনালকে নিয়ে উনি এই কয়েকদিন যে মন্তব্যগুলো করে যাচ্ছেন, আপনি জামাতকে করে করুন, এটা তো তার স্বাধীনতা, এটাকে আমরা সম্মান করতে হবে। কিন্তু ট্রাইব্যুনালকে নিয়ে সে যা করতেছে, উনি ইভেন আওয়ামী লীগ সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যেগুলো আসলে ওনার পার্টি লাইনের বাইরে হয়, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে বললাম যে একটা দলের মধ্যে বিভিন্ন মতের মানুষ থাকেন, জাস্ট আমরা দেখব বিচার প্রক্রিয়া থেকে সেই প্রশ্নের সম্মুখীন করে ফেলে দিয়েছিল। আমরা দেখব একটা জিনিস, সেটা হচ্ছে উনি কোনোভাবে বেআইনি কাজ করছেন কিনা, এইটুকু। আর যদি না করে থাকেন তাহলে সমস্যা নেই। কিন্তু ঈশ্বরদীতে যে ঘটনা ঘটেছে, এটা আমি এইটুকু প্রাথমিকভাবে বলবো, এখন তদন্ত নেই। দুই পক্ষই সংঘাতে জড়িয়েছে, সিরিয়াসলি জড়িয়েছে। একজনের ছবি অস্ত্র হাতে এসছে, তিনি জামায়াত কর্মী বলে বলা হচ্ছে। আবার এটাও সত্য, বিএনপির মিছিলের ওই দিক থেকেও অস্ত্রধারীরা ছিল। তো সুতরাং এই ঘটনাটাকে টেস্ট কেস হিসাবে নেওয়া দরকার এবং খুব দ্রুত আসলে ব্যবস্থা সরকারকে নিতে হবে, নাহলে নির্বাচন হওয়া কঠিন হবে। বিশেষ করে যে জায়গাগুলোতে বিএনপি এবং জামাতের শক্তি কাছাকাছি, এরকম সিট অনেক আছে, তো খুবই ভলাটাইল পরিস্থিতি হতে পারে। শাহরিয়ার ভাই, আজকে একজন প্রার্থীর, আপনাদের জামাতের মনোনীত প্রার্থী এবং আপনারই কলিগ আইন পেশায় আছেন, তিনি বলেছেন, অ্যাডভোকেট সাইফুর রহমান, যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিগগিরই শিবির জামাতের লোক দেব। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দা লোক লাগবে, আমি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করে আমি স্পেশালি লোক সাপ্লাই দেব। এটাকে আপনি সমর্থন করেন? ভাই, এটা খুব নিন্দনীয় কথা। প্রথমে বলে দিলাম, আমি একজন মানুষ হিসাবে বলে দিচ্ছি, এই ধরনের কথা সাইফুর রহমান ভাই যদি বলে থাকেন, উনি একজন ডিআইজি, অ্যাজ ফার অ্যাজ আই কনসার্ন। উনি সরকারি পদে থেকে যদি উনি কোন ক্যাপাসিটিতে এটা বলছেন, এবং আমার ধারণা এটা জামাত ইসলামের ক্যাপাসিটিতে উনি বলেননি। দ্বিতীয় আরেকটা জিনিস আমরা বারবার বলছি, পুলিশ নিয়োগের জন্য জুলাই যোদ্ধাদেরকে নিয়োগ দেওয়া হোক, সে নিয়োগ দেয়নি।
এই সরকার সবকিছুতে এদের ভাই যে কথা বললেন ঈশ্বরদীর বিষয় আজকে কয়দিন হলো ভাই, আজকে সরকার এখন পর্যন্ত অ্যাপারেন্টলি কোনো স্টেপ নিছেন, সেটা জামাত হোক বিএনপি হোক যে হোক, আপনি তো ছবি আছে কার হাতে অস্ত্র আছে, হোয়াই ডিড নট ইউ অ্যারেস্ট দেম? একদম। তার মানে কি সরকারের মধ্যে কি একটা তাহলে আরেকটা সরকার আছে যে ইলেকশনটাকে কি করতে চাচ্ছে, ভন্ডুল করতে চাচ্ছে? সো এই যে কোশ্চিনটা সাইফুল ভাইয়ের কথা থেকে আমি আর একটু আগে আসি, শাহজাহান ভাইয়ের যে কথাটা, শাহজাহান ভাইয়ের কথার দুইটা অংশ। একটা কথা সে খুব সহজভাবে বলেছেন, সেই কথাটা কি যে সবার একটা ধারণা জামাত প্রশাসন নিয়ন্ত্রণ করে, ওই জন্য উনি ওটা বলছেন যে আমাদের কথা তো কোনো প্রশাসনই শোনে না, তার মানে জামাতের কথায় প্রশাসন চলে, এই কথাটা এই মিথটা ঠিক না। সেকেন্ড কথাটা যেটা পুলিশ সম্পর্কে বলছে, আগে পুলিশ চলবে পিছে পুলিশ চলবে, এটা উনি একটা রূপক অর্থে হয়তো বুঝাইছেন, কারণ তার মতো লোক এই ধরনের কথা বলার কথা না। কারণ গতকালকে একটা দেখেন তার আর একটা কথাকে দেখেন কিভাবে ইয়া করা হচ্ছে, চিটাঙের ভাষায় বলছে যে আল্লাহ সাহায্য করবে, এবং যারা চিটাঙের আমি মানুষকে জিজ্ঞাসা, আমি তো চিটাঙের ভাষা বুঝি না, আমি জিজ্ঞাসা করি, বলছে হ্যাঁ সত্যিই তাই, বলছে আল্লাহ আমাদের সাহায্য করে, সেটাকে মিডিয়াতে কি বলা হলো, আমার জন্য সূর্য দাঁড়ায় থাকবে, এটা কিন্তু উনি বলেননি, ওটা চিটাঙের কলুকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আল্লাহ উপর থেকে আরশ থেকে আমার জন্য সাহায্য পাঠাবে। সো কথা সবার বলার মধ্যে কিন্তু একটু এমন কোনো কথা বলা হবে না যে জিনিসটাকে জামাত ইসলাম না, আপনি আগে থেকে ধারণা করে নিয়েন না যে এটা কিন্তু খুব খারাপ, যদি আমার মনের মধ্যে হয় না আমি ক্ষমতায় চলে যাচ্ছি, আপনি ক্ষমতায় যেতে পারবেন না। এর কিন্তু আমি একজন মানুষ হিসাবে বল, যাদের মধ্যে এই প্রবণতাটা দেখা গেছে তারা কিন্তু ক্ষমতা থেকে বহু দূরে চলে গেছে। আজকে বাংলাদেশ জামাত ইসলাম চেষ্টা করতেছেন, আল্লাহ যদি কবুল করেন ইনশাল্লাহ তারা ক্ষমতায় যাবে, কিন্তু জামাত ইসলামের মধ্যে যারা আছেন তাদেরকে জামাত ইসলামের দলীয় সিদ্ধান্তের বাইরে এইরকম কথা বলার কোনো সুযোগ নাই, এবং যদি কেউ দিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত কথা, এবং আপনারা হয়তো আজকে দেখছেন জামাত ইসলাম আজকে একজনকে কিন্তু বহিষ্কারও করছে। সো যার দলীয় দায়িত্বের বাইরে যে যদি সাইফুল ভাই যেটা বলে, সাইফুল ভাই এই কথাটা বলা, কোন সরকার তার কাছে সাহায্য চায়নি, আর সরকারের যদি সাহায্য চাওয়ার দরকার হয় সরকার ব্যবস্থা নেবে, সরকারকে আপনি সমর্থন দিতে পারেন যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে আপনি কি ধরনের সাহায্য চান আপনি আসেন আমাদেরকে বসেন, সেটা খালি জামাত ইসলাম না, বিএনপি জামাত ইসলাম সবাই 5 থেকে 8 তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া সরকার ছাড়া আমরা দেশ আল্লাহর ইচ্ছে সুন্দরভাবে চালাইছি। সমস্ত রাজনৈতিক দলগুলো যেমন আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলছে এটা ঠিক ভাই, মবের নামে আপনি যে অরাজকতা করতেছেন, এটা যদি রাজনৈতিকভাবে এটা আপনি একটা জায়গায় না আসেন, কারণ আমি ভাই সবাই আমরা ভিকটিম, এটা তো কোনোদিন এটা হতে পারে না যে আপনি এই যে আজকে একটা মত প্রকাশের স্বাধীনতা মানে কিন্তু অপরের মতকে আমাকে সম্মান দিতে হবে, উনি বলবেন সেটা ওনার মত, উনি যতই আমার এগেনস্টে বলুক আমি কি ওনার টুটি চেপে ধরবো না, তার নাম গণতন্ত্র না, উনি ওনার কথা বলছে আমি আমার কথা বলবো। আমরা এক ভাই এক সময় একটা অনুষ্ঠানে দুজন মিলে খুব তর্কাতর্কি করছি, তার মানে এই কি যে পরের অনুষ্ঠানে যে হাতাহাতি করবো না, এই মত প্রকাশের স্বাধীনতাটা থাকতে গেলে এটা রাজনৈতিক সিদ্ধান্ত, মব কালচার বলে আবার আপনি এই 32 ভাঙ্গাকে বা জুলাই বিপ্লবকে আবার অপমানিত করতে পারবেন না, সেই জন্য একটা রাজনৈতিক সিদ্ধান্ত হতে হবে। আর আপনি যেটা বললেন সাইফুল ভাইয়ের, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, দলের অ্যাজ ফার অ্যাজ আই কনসার্ন দল এরকম তাকে কোনো দায়িত্বও দেয়নি, তিনি যেটা এটা বলে থাকেন ব্যক্তিগতভাবে বলছেন এবং তার বলাটা ঠিক হয়নি। আর আমার ব্যক্তিগত মতামত এই সময় এই ধরনের কথাগুলো নিয়ে বোধহয় আলোচনা করার এই প্রেক্ষাপটে কোনো ইস্যু না। জাহিদ ভাই, এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটি চলছে, আজকে বিএনপির মহাসচিব বলেছেন যে এক প্রকার মবই চলছে এবং রাজনৈতিক বিষেধাজ্ঞা চলছে, চরিত্র হনন চলছে, এগুলো নিয়ন্ত্রণ করার উপায়টা কি? খুবই কঠিন আসলে। এটা প্রথম কথা হচ্ছে এটা খুব ধরনের গ্লোবাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। কীরকম, আমরা ভারতের দিকে যদি তাকাই, যে ওখানে এক ধরনের ডানপন্থার রাজনীতি যখন উত্থান হয়েছে তখন ওদের সিন্ডিকেটের একদম স্ট্রাকচার আছে, তারা স্ট্রাকচার্ড ওয়েতে কাজগুলো করে। মানে এখন যেহেতু সোশ্যাল মিডিয়া মত এস্টাবলিশ করা বা ন্যারেটিভ এস্টাবলিশ করা একটা গুরুত্বপূর্ণ জায়গায় পরিণত হয়েছে, ফলে স্বাভাবিকভাবে যে চেষ্টাটা হয় যে এটাকে যত শক্তভাবে হোক ঠেকিয়ে দেয়া, এবং মানে গালিগালাজ টালাজও ঠিক আছে, আপনি কতগুলো হুমকি তৈরি করেন। যেমন একটা উদাহরণ দিই আমি, একজন বাউলকে নিয়ে অনেক ঘটনা ঘটছে, আজও ঘটলো, আজও সমাবেশ করতে গেছে একটা গ্রুপ, এটার প্রতিবাদে তাদের উপর এক ধরনের হামলা হয়েছে, পল্টনে একজনকে বাউল সন্দেহ করে পেটানো হয়েছে, এরকম নিউজ দেখেছি। এর আগে জাস্ট প্রতিবাদ করতে গেছে, আমি আবুল সরকারকে নিয়ে অভিযোগ আছে, তাকে গ্রেফতার করলেন, আদালত দেখুক তিনি কি বলেছেন এটা ঠিক কিনা, তাই তো? কিন্তু তার মুক্তি বা এটা নিয়ে প্রতিবাদ জানানোর এই চর্চা, যে কারো অ্যারেস্টের পরে চর্চা আমাদের সমাজে খুব কমনলি আছে, কিন্তু আপনি ধরে ধরে পেটাচ্ছেন। এবং অ্যাগেইন প্রথম যেদিন পেটানো হলো, ক্যামেরা ভিডিও করছে, ওখানে পুলিশের সামনে পেটানো হচ্ছে, পুলিশ কাউকে অ্যারেস্ট করছে না।
আচ্ছা, এখন ধরুন আপনি যদি বলেন যে বাউলের সমর্থক যারা আছেন, বাউলরা যারা আছেন, তাদের রাইট আছে প্রতিবাদ করার। আপনি যখনই এই কথাটা বলতে যাচ্ছেন, তখনই আপনাকে এমনভাবে সোশ্যাল মিডিয়াতে আপনার ওই এটা একটা ভার্চুয়াল মবের মতো এসে হাজির হবে যে আপনি নাস্তিক, আপনি ইসলাম বিদ্বেষী এই বলে, এবং বাংলাদেশে কোনো একজন মুসলিমকে যখন আপনি ধরনের ট্যাগ দেন, তাকে কিন্তু আপনি হত্যাযোগ্য করে তোলেন, ওকে হত্যা করে ফেলা যায়। এই ধরনের পরিস্থিতি, এই ধরনের প্রেক্ষাপট তৈরি করার চেষ্টা আছে। সো ঘটনাটা আমাদের দেশে শেখ হাসিনা পরবর্তী সময় এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে বেশি, কারণ হচ্ছে দীর্ঘদিন যখন আমরা একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকি, তখন আমাদের মধ্যেও আসলে আমরা তো গণতান্ত্রিক চর্চায় ছিলাম না। আমরা শেখ হাসিনাকে সরাতে চেয়েছি গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করার কথা বলে, কিন্তু আমাদের অজান্তে আমরা আসলে এই প্র্যাকটিসের মধ্যে না থেকে আমরা স্বৈরাচারী হয়ে গেছি। আর শেখ হাসিনার সাথে 15 বছর তো আমরা গণতান্ত্রিক ভাষায় কথা বলিনি, আমাদের ভাষাই ছিল শক্তি প্রয়োগ। গালি কিন্তু একটা শক্তি প্রয়োগের ব্যাপার। সো ওই যে করতে করতে 15 বছর যেহেতু আমরা গণতান্ত্রিকভাবে কারোর সাথে এনগেজ করিনি, এখনো আসলে সেই অভ্যাসটা রয়ে গেছে। যেহেতু অভ্যাসটা রয়ে গেছে, এখন এগুলো আমরা করছি। আমি মনে করি খুব সহজ সমাধান হবে না। আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারি, আমরা যদি কিছু বছর কয়েকটা টার্ম আগাতে পারি, তাহলে সম্ভাবনা আছে। তারপর আমার একটা আশঙ্কার জায়গা আছে। সারা পৃথিবীতে এখন যে ধরনের এক ধরনের উগ্র মানসিকতার, উগ্র রাজনীতির, এবং কোনো একদিক থেকে যদি উগ্র রাজনীতির চর্চা হয়, রাইটিস্ট খুবই অ্যাগ্রেসিভ রাজনীতির চর্চা হয়, তখন রিয়াকশনটাও ওই রকম হয়। তো এই ঝুঁকিটা আসলে সামনের পৃথিবীতে আছে। আপনি দেখবেন যে এগুলো বলেই কেউ কেউ খুব ভালো বাজার পাচ্ছেন, রাজনীতিতে ভালো করছেন। কিছুদিন আগে আমেরিকার টপ জেনারেলদেরকে ডেকেছিল তাদের ডিফেন্স সেক্রেটারি, উনি যে ভাষায় কথা বলেছেন, আমেরিকার ইতিহাসে কোনো ডিফেন্স সেক্রেটারি তাদের টপ জেনারেলকে এই ভাষায় কথা বলতে পারে, এটা নিয়ে আমেরিকানরা অবাক হয়ে গেছেন। কিন্তু ট্রাম্প এবং ওনার যে সমর্থকরা আছে, তারা আবার এটা খুব পছন্দ করেছেন। তো এই প্রবণতা আসলে গ্লোবাল, এবং আমি এটা নিয়ে সত্যিই খুব ভয় পাই। তবে আমি মনে করি আমরা একটা নির্বাচন হোক, আস্তে আস্তে গণতান্ত্রিক সরকার, নেক্সট সরকার যদি গণতান্ত্রিক স্পেস দেয়, আস্তে আস্তে এগুলো কাটবে আমি মনে করি। সারোয়ার ভাই, ওই ফরহাদ মাজার আজকে বলছিলেন যে ধর্মীয় ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, আপনার কাছে কি সেটাই মনে হয় কিনা? না, ভাইয়ের কথাটাকে সমর্থন করে আমি একটু আবার অ্যাড করতে চাই। প্রথম কথা হলো, আপনি যেই হন, আইন আপনার হাতে তুলে নেবেন না। আইন যদি আপনার হাতে তুলে নেন, আজকে যে বিপ্লব পরবর্তী যে সুফল আমরা ভোগ করতে চাচ্ছি, সেই সুফলটা কিন্তু বিনাশ হয়ে যাবে। এবং এইটা যেমন একটা উদাহরণ দিয়ে দিই, আগুন সন্ত্রাসের জনক কিন্তু আওয়ামী লীগ। আজকেও একটা বাস পুরাইছে, কিন্তু এই আগুন সন্ত্রাসকে পুঁজি করে কিন্তু 2013 সালের আন্দোলনকে পুরা সারা পৃথিবীর মাঝে দেখাইছিল জামাত এবং বিএনপি একটা উগ্র সন্ত্রাসী দল। সো এই যে এই মেকানিজমটা আজকে নতুন না। শেখ সাহেব সেই 56 সালেই ডিপটি স্পিকার সায়েদকে কিন্তু চেয়ার ছুঁড়ে মেরে ফেলে দিচ্ছিল পার্লামেন্টের মধ্যে। সো মব আজকের ডানপন্থী উত্থান, আমি এই কথা বলবো না। তবে মানুষের মত প্রকাশ করতে না পারতে হঠাৎ বিস্ফোরণ হয়ে গেলে এটা হয়। আর ভাইয়ের কথা আবুল সরকারের ব্যাপারের কথাটা হচ্ছে, আবুল সরকার দেখেন, আপনাকে স্টেট কি করছে, আবুল সরকারকে অ্যারেস্ট করছে। আবুল সরকার যে অন্যায় করছে তার বিচার হতে হবে, এবং আবুল সরকারকে কোনোভাবে সে যেটা করছে এটাকে কোনোভাবে সমর্থন করার কোনো কারণ নাই। কিন্তু তাই বলে আবুল সরকারের এখন আমি যে কোর্টে বলতে পারি না যে সবাই মিলে ঘেরাও করে আবুল সরকারের বিচার হতে হবে না, কালকে ওকে ফাঁসিতে ঝুলাতে হবে। দ্যাট শুড নট বি। একটা প্রসেস আছে, সে অ্যারেস্ট হয়েছে, তার প্রমাণ হবে, তার ম্যাক্সিমাম যে শাস্তি সে সেটা পাবে। এবং এই ডিটারেন্স না করলে সমাজের অন্য জায়গায় কি হবে, বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ভাই যেটা আজকে বললেন, আমি জানি না, আমি দেখিনি এরকম কিছু। কথা হচ্ছে যে সাধুবাদ বা আপনি এই যে লালনকে নিয়ে সোয়াসেও কিন্তু পিএইচডি করছে বহু মানুষ, এবং এদের যে মতবাদ, এই সুফিজম এবং হিন্দুজমের একটা মিলন, তারা কি দেহতত্ত্বে বিশ্বাস করে। দেহতত্ত্ব মানে কি, এই যে খাঁচার ভিতর অচিন পাখি, এই যে কথাগুলো, এটা তাদের একটা মতবাদ। আপনি এই মতবাদকে আপনাকে কি করতে হবে, সম্মান করতে হবে। দে আর অলসো পার্ট অফ দিস সোসাইটি। কিন্তু হাসিনা এই সমস্ত সেগমেন্টগুলো এমনভাবে নষ্ট করছে, টলারেন্স লেভেলটা এমন জায়গায় নিয়ে গেছে যে ভাই যে বললো যে আজকে প্রতিবাদের ভাষাটাই চেঞ্জ হয়ে গেছে। সেই জন্য আপনাকে বলছি, এটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে প্রতিটা দলের। যেমন বিএনপি, যদি আমি আজকে একটা জিনিস দেখলাম, এনসিপির একটা মেয়েকে বিএনপির একজন খুব বাজে কথা বলছে, ও যখন বলবে তখন কি হবে, এনসিপির 2 জন বলবে, তখন বিএনপির আবার 5 জন বলবে, এটা জামাতের ক্ষেত্রেও অল দ্য সেম। তখন হয়ে যাচ্ছে কি, তখন এই জিনিসটা স্প্রেড হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমাদের আমিরে জামাত বারবার বলছে কোনো খারাপ কথা এগুলোর মধ্যে যাওয়া চলবে না,
বিএনপি থেকেও আমার বিশ্বাস তারাও একই কথা বলছে। তবে এই টলারেন্স লেভেলটা আসতে মনে হয় একটু সময় লাগবে একটা রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশে আসলে। আর ফরহাদ মাজার সাহেবরা হঠাৎ হঠাৎ যে কথা বলেন, সাদা কাপড় পরিধান করে ওনারা ওই মৌলানা ভাসানীর মতো। মৌলানা ভাসানী মানে আমার কাছে খুবই শ্রদ্ধেয় বড় নেতা। উনি একদিকে ইসলামিক, কখনো সমাজতন্ত্র চাইতেন, উনি আবার সমাজতন্ত্র কিভাবে ইসলামের মধ্যে ঢোকান যায় সেটারও চেষ্টা করতেন। সো একটা কনফিউজিং সিস্টেমের জন্য কিন্তু মৌলানা ভাসানীর মতো বৃহৎ একটা নেতা তিনি মারা গেলেন, ন্যাপ উদাহ হয়ে গেল, ন্যাপের মার্কা আজকে বিএনপির মার্কা হয়ে গেল। সো এই ফরহাদ মাজাররা হঠাৎ হঠাৎ কি কি কথা বলতে চান, কার জন্য বলতে চান, ওনারা গত 15 বছর কি বলছেন সেগুলো হয়তো জাতি জানে। জি জাহেদ ভাই, গতকালকে একটি মন্তব্য দিয়েই আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে আসিফ মাহমুদ সজীব ভাই একটি কথা বলেছেন যে শুধুমাত্র দুজন ছাত্র উপদেষ্টা নয়, সরকারের সঙ্গে কাজ করছেন এখন অনেকেই নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে তিনি শুনেছেন। আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে এই যে আর কে আছে নির্বাচন করার ইচ্ছা আছে এরকম কাউকে? আমি জানি না, তবে আরেকজনের কথা জানা যায় না, ঠিক সরকারের বলা যায় না, উনি রাষ্ট্রীয় পদে আছেন, অ্যাটর্নি জেনারেল, তিনি সম্ভবত নির্বাচন করতে চান এরকম খবর দেখেছি। অ্যাটর্নি জেনারেল নিজেই বলেছেন না উনি নির্বাচন করবেন, উনি পদত্যাগ করে নির্বাচন করবে, এটা অনেক আগে বলেছেন। এবং এই সপ্তাহে উনি পদত্যাগ এর করে বাইরে আসলে আমি আর কারো কথা জানি না। তবে আমি একটা কথা একটু যোগ করতে চাই, এই সরকারের সাথে কাজ করা কারো নির্বাচন করা খুবই অনৈতিক হচ্ছে। অনৈতিক কেন হচ্ছে? এই সরকারটা একটা টিপিক্যাল সরকার না, এটা একটা দলীয় সরকার না। এবং নভেম্বর মাসে একটা অধ্যাদেশ মন্ত্রী পরিষদ, একটু খুব জরুরি ব্যাপারটা বোঝা, আমাদের উপদেষ্টা পরিষদ পাশ করে দিয়েছিল। তার মানে ওখানে প্রেজেন্ট সবাই বলেছেন এই অধ্যাদেশটা পাশ হবে, অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ এরকম। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়নি, সাইন করেননি, তাই এটা অধ্যাদেশে পরিণত হয়নি। কিন্তু উপদেষ্টা পরিষদ পাশ করেছে, তখন জনাব নাহিদ ইসলাম ওখানে ছিলেন। সেই অধ্যাদেশে কিন্তু লেখা ছিল অন্তত উপদেষ্টা পরিষদের কেউ আগামী সংসদ নির্বাচনে পার্টিসিপেট করবেন না। তো আসিফ মাহমুদ, মাহফুজ আলম এবং নাহিদ ইসলাম তিনজনই এই পয়েন্টে অ্যাগ্রি করে এটাকে পাশ করেছিলেন। প্রশ্নগুলো কেন? প্রত্যেকের পলিটিক্যাল অ্যালাইনমেন্ট থাকতে পারে। ধরে নিচ্ছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রথম তিনি কুমিল্লায় নির্বাচন করবেন বলে জানা যাচ্ছিল, তিনি তার একটা উপজেলায় 450 কোটি টাকা এলজিইডির বরাদ্দ দিয়েছিলেন। তিনি হাসনাত আবদুল্লাহর উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। অথচ পত্রিকাতে এসছে 7-8টা উপজেলা ছিল যেখানে, উপজেলা না জেলা ছিল যেখানে 13 থেকে 17 কোটি টাকা জেলায় বরাদ্দ হয়েছে। তারপর উনি ওখানে নির্বাচন করবেন, উনি ঢাকায় নির্বাচন করবেন। পরে দেখা গেল ঢাকায় কতগুলো প্রতিষ্ঠানে বরাদ্দের ক্ষেত্রে 3টা আসনে, পুরো ঢাকা সিটির মধ্যে উনি 3টা আসনে সব বরাদ্দ দিচ্ছেন, আর টোটাল বরাদ্দের অর্ধেক আবার উনি যে আসনে নির্বাচন করবেন সেখানে দিচ্ছেন। সো এগুলোই তো হলো প্রবলেমের জায়গা। তো করবেন, কিন্তু আমি মনে করি না সরকারের সাথে কাজ করা অনেক বেশি মানুষ আসলে নির্বাচন করবে। উনি কেন বলেছেন কথাটা জানি না, হয়তো উনি ওনাদের নির্বাচনে পার্টিসিপেট করাটাকে ডাইলিউট করার চেষ্টা করছেন। জনাব আসাদুজ্জামান ছাড়া, অ্যাটর্নি জেনারেল ছাড়া আর কেউ আমার মনে হয় না। এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের মধ্যে একটা জোটের একটা প্রক্রিয়া চলছিল, সেটিও ঝুলে গেল। কেন মনে হলো যে জোটটা হচ্ছে না বা হবে, এরকম সম্ভাবনা আছে ভবিষ্যতে? আমি সম্ভাবনা দেখি না আসলে। এনসিপিতে সমস্যাটা এনসিপির মধ্যে, পত্রপত্রিকা যদ্দূর এসছে আর এনসিপিদের সাথে আমাদের দেখা হয়, কিছু কথাবার্তা হয়, এনসিপিতে আসলে আগামী নির্বাচনটা কিভাবে করা হবে সেটা নিয়ে তর্ক আছে। আমি যদি খোলাখুলি বলি, এনসিপিতে যারা বিএনপির সাথে যদি জোট হয়, যারা ছাড় পাবেন, তাদের এক ধরনের চিন্তা আছে যে তারা বিএনপির সাথে যদি নির্বাচন করেন তাদের সংসদে যাওয়ার স্কোপ থাকে। এবং আমি একটা কথা বলতে নিশ্চিতভাবেই চাই, সেটা হলো সংসদে বলা কথার সিরিয়াস অ্যাম্প্লিফিকেশন হয়, অনেক বেশি শোনা যায়, অনেক বেশি মানুষের কাছে পৌঁছে। আপনার নিশ্চয় মনে আছে 2018 সালে ওটা কোনো পার্লামেন্ট ছিল না, কিন্তু সেই পার্লামেন্টে বিশেষ করে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং হারুনার রশিদও, এনাদের দুইজনের বক্তব্য মানুষের কাছে কিন্তু অনেক পৌঁছে গেছে, যদি সেই অর্থে কোনো পার্লামেন্ট ছিল না। সো এনসিপির জন্য এটা কাজ করবে। সো একটা অংশ চাইছেন সম্ভবত যে বিএনপির সাথে জোট হোক। আবার যারা, খুব স্বাভাবিক, দিনের শেষে আমরা ব্যক্তি, যারা নমিনেশন পাবো না, যাদেরকে ছাড় পাবো না, তাদের ভিন্ন ধরনের চিন্তা আছে। এই কনফ্লিক্টটাই আসলে, কিন্তু আমার ধারণা শেষ পর্যন্ত যারা বিএনপির সাথে জোটের ব্যাপারে আগ্রহী বেশি, ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট, পরে কি হবে জানি না, তারা জয়ী হয়েছেন আর কি। জি শাহরিয়ার ভাই, দুটা প্রশ্ন সেম, যে সরকারের এই দুজন ছাত্র উপদেষ্টা বাদে আর কারো নির্বাচন করার ইচ্ছা আপনার কাছে কখনো চোখে পড়েছে কিনা, আর হচ্ছে যে এনসিপির সঙ্গে যে জোটগুলো হওয়ার কথা ছিল এটা ঝুলে গেল, এটার সম্ভাবনা আর আছে কিনা? আচ্ছা, তার আগে আপনাকে একটা জিনিস বলি।
টাইম কম। হ্যাঁ, কয়েক সেকেন্ডে বলে দিচ্ছি। প্রথম জিনিস, এই বাউলদের সম্পর্কে একটা কথা বলবো। বাউলরা এই ধরনের মানে আল্লাহর অবমাননা করা এরকম কাজ হঠাৎ করে দেখিনি। হঠাৎ করে এটা করতেছে, কেন করতেছে? আমার মনে হয় এটা একটা প্রপার ইনভেস্টিগেশন করা উচিত। কারণ ইলেকশনের আগে বহু খেলা হবে এবং এই আবুল সরকারকে দিয়ে খেলা হবে। এবং উনি যেটা করছেন এটা নিন্দনীয় না, এটা ক্ষমার অযোগ্য একজন মুসলমান হিসাবে। কিন্তু কথা হলো যে ওনাকে অ্যারেস্ট করছে, ওনার বিচার হবে, কিন্তু সামনে যাতে এরকম না হয় সেটা সরকারকে দেখতে হবে। আর একটা জিনিস বলি, আমরা ছোটবেলায় একটা গল্প শুনতাম, জাহিদ ভাই গেছেন কিনা বিয়ের বাড়িতে হলে এই পাশাপাশি বসতো, তো ধরেন দই দিয়ে যাচ্ছে, তখন দয়ালাকে তাই বলা যায় না আমাকে 1 চামচ দাও, বলতো যে ওনাকে 1 চামচ দাও। তো এই যে ওনাকে 1 চামচ যখন দিতে বলা হলো, এই ওনাকে 1 চামচ দাও, কম দিছো কেন? তো উনি বললেন আচ্ছা আচ্ছা ওনাকেও 1 চামচ দাও। তো এই গল্পর মতো আসিফদের বয়স কম হলে কিন্তু করাপশনে তারা মাস্টার। এই বিষয়ে কিন্তু আমি এদের নির্দ্বিধায় বলে দিলাম যে আসিফকে যে ওয়াচডগ হিসাবে পাঠানো হয়েছিল, আমি বলবো জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার সাথে আসিফ বিট্রায়াল করছে এই কথা বলে। এখন ব্যক্তির স্বার্থের জন্যে তিনি যেসব কাজ করছেন, অ্যান্টি কারাপশন কমিশনের অবশ্যই উচিত এসবে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর যেটা এটা একটা অনৈতিক কাজ, ক্ষমতায় থেকে কেন নাহিদ চলে গেছিল যখন, তখন তুমি চলে যেতা? তুমি আজকে এখানে থেকে বলতেছো নিজেরটা ঢাকার জন্যে যে আরো অনেকেই করবে, উপদেষ্টা তোমাকে এই কথা বলার রাইটটাকে দিছে, তোমাকে সবাই পাঠাইছে তো ওয়াচডগ হিসাবে যে অন্য উপদেষ্টা ঠিক মতো করতেছে কিনা তাই দেখতে। তুমি এখন নিজেকে মহারাজা ভেবে ফেলছো। তোমার সম্পর্কে যেসব কেলেঙ্কারি হয়েছে তার তুমি আজ পর্যন্ত দিতে পারবা যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা পয়সা আসলো কিভাবে, তুমি ধানমন্ডিতে কেন এত টাকা দিলে? তার মানে তুমি ভ্রষ্টাচার করেছো, তুমি জাতির সাথে বেইমানি করছো, তুমি জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করছো, জুলাই রক্তের সাথে বেইমানি করছো, এবং তুমি তোমার নিজের অন্যায় ঢাকার জন্য আজকে অন্যের পাতে দইয়ের কথা বলছো। আচ্ছা, আর যে কথা বললেন এবি পার্টি, মানুষ জামাত ইসলাম 8 দল করছেন, বিএনপির দল আছেন, এরাও একটা করতে পারতো। কিন্তু কথা হচ্ছে কোথায় যেন মনে হয় একটা দেনা পাওনার একটা লেনদেনের হিসাব হচ্ছে, যে হিসাবটা আমি আপনি জানি না। সেই হিসাবটা আমাদের সবার বেগম খালেদা জিয়ার থেকে শেখা উচিত। সন্তানের চেয়েও যে দেশকে ধারণ করছে, দেশকে বড় মনে করছে নিজের জীবনের চেয়ে, এই শিক্ষা নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তোলা উচিত বলে আমি মনে করি। এবং আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক এনায়েত করুক। দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমাদের আজকের সম্পাদকীয় রাজনীতি সুস্থ ধারায় ফিরুক এবং আগামী নির্বাচনটা যথাযথভাবে সুষ্ঠু নির্বাচন হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।